আমার চোখের যে ব্যথা, রক্ত তো পড়তেছে। অপারেশনের পরে আমি শুনলাম যে আমার বুলেট বাইর করে নাই, হাসিনার নাকি নিষেধ আছে। তখন যদি আমার বুলেটটা বের করতো, আমি মনে করি যে আমি দেখতে পারতাম। জুলাই স্টোরির আজকের পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি মেরাজনগরে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো রাসেল ভাইয়ের বাসায়। আমরা রাসেল ভাইয়ের নিজ মুখে তিনি কিভাবে পুলিশের গুলিতে আক্রান্ত হলেন এবং এই পুরোটা সময় তিনি তার চোখের ট্রিটমেন্ট থেকে শুরু করে তার যে সংগ্রামটা, সেই বিষয়টা আমরা তার মুখেই শুনবো। আমি শুক্রবার 19 জুলাই জুমার ওই দিন শুক্রবার আমি রিক্সা নিয়ে বের হই। তখন আন্দোলন চলতেছিল মেন রোডে, রায়েরবাগ মেন রোডে। নামাজের পরে কিছু আমলিকের পোলাপান সুপিয়ার সামনে অস্ত্র নিয়ে আসছে অটোতে করে। আমি কখনো ওদেরকে দেখি নাই। আর থানার সামনে কিছু পুলিশ গুলি করতেছিল। কদমতলী থানার সামনে কিছু পুলিশ রায়েরবাগে দিয়ে গুলি চালাইতেছিল। ওদিক থেকে ওনাদেরকে ডিল মারতেছে, ওনারা গুলি করতেছে, এরকম পরিস্থিতি। তো আমরা ওই পর্যন্ত যাই না। তো সারাদিন আমি ভালোই ছিলাম, কিন্তু রাত্রে আপনার এশার নামাজের পরে আরো পরে, যেমন 10টা 10:30 হবে, তখন আমি মোহাম্মদবাগ থেকে প্যাসেঞ্জার নিয়ে যেতেছিলাম। পুলিশ হঠাৎ করে এদিক থেকে আমলিকের প্লাবান দূরে নিয়ে দিল, ছাত্রদেরকে পুলিশ গুলি করলো। তখন আমি রিক্সায় ঘুরেতেছিলাম, তখন পুলিশ আমাকে গুলি করছে। গুলি করার পরে আমি এখানে পড়ে যাই। পরে ওনারা যে সময় একটু ছাত্ররা আবার ওনাদেরকে ঢিল মারে, তখন পুলিশ পিছিয়ে চলে যায়। পিছিয়ে যাওয়ার পরে আমাকে ছাত্ররা ধরে কি করলো, ওনারা বাসায় নিয়ে আসলো কয়েকজনের মিল। এরপরে আমার ওয়াইফ আর আমার ওই রুমে আর লোক আছে, ওনারা মিলা ধরে আমাকে, এদিক দিয়ে তো যাওয়া সম্ভব না, এদিক দিয়ে বলতে আপনার রায়েরবাগ স্ট্যান্ড দিয়ে যাওয়া সম্ভব না, কারণ এখানে অনেক গোলাগুলি চলতেছিল। আমাকে মোহাম্মদবাগ দিয়া জুরাইন হইয়া ওইখান দিয়ে নেওয়া হয়েছে। প্রথমে আমি ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওইখানে আমার সিটি স্ক্যান হয়। সিটি স্ক্যানের পরে মনে করেন এক্সরে করে, এক্সরে করার পরে যা মনে করেন ওনারা বলতেছে যে ওনাদের মেশিনের সমস্যা, এখানে আমার অপারেশন করা সম্ভব না, অন্য কোনো হসপিটালে নেওয়ার জন্য। পরে মনে করেন রোগীরে জিজ্ঞাসা করার পরে উনি বলছে যে আগারবা একটা চক্ষু হসপিটাল আছে, আপনারা ওইখানে যান। পরে মনে করেন আমার ওইখানে যাওয়া, কিন্তু ওইখানে যাওয়ার পরেও অনেক সিরিয়াল, মানুষ শেষ নেই, অনেক রুগী, আমার চাইতেও খারাপ অবস্থা আরো রুগী ছিল। পরে আমাকে বলতেছে তুমি কোন হসপিটাল থেকে আসছো। পরে আমি কাগজ দেখেছি, ওনারা ঢাকা মেডিকেল দেখার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত উপরে 4 তলায় যান। 4 তলায় গেলাম। 4 তলায় যাওয়ার পরে বলতেছে আপনাকে একটা বেড ভাড়া নিতে হবে। প্রায় তখন রাত্রে 2টা বাজে। বলছে এখন তার অপারেশন সম্ভব না, আপনার অপারেশন কালকে। তো বেড নিব, আমি তো এগুলি বুঝি না। পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে 50 টাকা দেন। 50 টাকা আমরা দিচ্ছি। দেওয়ার পরে এখন যা দেখি, আমি যে বেডে আমাকে রাখবো ওই বেডে আরেক রুগী আছে। এই 2 রুগী আমরা 2 জনে মিলে মনে করেন কোনো রকমের রাতটা কাটাইছি, কিন্তু আমাকে কোনো ওষুধ দেওয়া হয়নি। আমার চোখের যে ব্যথা, রক্ত তো পড়তেছে, আমি ব্যথায় চিকড়াইতেছি যে আমাকে একটা কিছু করেন। আপনাকে বেড দেওয়া হয়েছে কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়নি। প্রাথমিক বলতে কোনো ট্রিটমেন্টই আমাকে দেওয়া হয়নি। ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, এখন তো ডাক্তার নাই, আপনি সকালবেলা আশা করি আপনার অপারেশন হবে, আপনি আপাতত এই বেডটা নিয়ে থাকেন। সকাল আমাকে বললো যে আপনি 10টার দিকে আপনার অপারেশন, ডাক্তার আসবে, ডাক্তার আসলে আপনাকে ডাক দেওয়া হবে। তো ডাক্তার আসছে কি না আমি জানি না। আমার 12টা বাজে গেছে দিনের, কোনো খবর নাই। পরে 12:30 একটা আজান দেয়, দুপুরে আজান দেয়। তখন একটা লোক আসলো, উনি মনে হয় এখানে চাকরি করে, ডাক্তার না আর কি, পুরুষ একটা লোক আসলো, এসে আমাকে বলছে এই ওষুধটা খান আপনি। আমাকে 2টা ট্যাবলেট দিল। খাওয়ার পরে আমার ব্যথাটা কিছু কমছে। আমার কিছুক্ষণ পরে আমাকে বলতেছে আপনারা 3 তলায় চলে আসেন। 3 তলায় যাওয়ার পরে বলছে আপনার একটু পরে অপারেশন। একটু পর বলে এই জায়গায় আমার অপারেশন হয় বিকাল 4:30 5টা এরকম হবে তখন। কিন্তু অপারেশন হয় বলতে কি, ওনারা আমার বুলেট কিছুই বের করে নাই। আর ওনারা অপারেশন আগে বলেও নাই যে বুলেট বের করব কি আসে বিষয়। আমার ওয়াইফকে বলছিল এতটুকু, আমি পরে শুনছি যে আপনার অপারেশন হবে, আপনার এখানে আপনার ওয়াইফের সাইন লাগবে।
অপারেশনের পরে আমি শুনলাম যে আমার বুলেট বাইর করে নাই, ওনারা বুলেট ভিতরে রেখেই অপারেশন সিলি করছে। পরে আমি ওইখানে ডাক্তারের জিজ্ঞাসা করার পরে বললো হাসিনার নাকি নিষেধ আছে। পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশ ছিল এটা যে আমাদের চোখ থেকে বুলেট বের করা যাবে না, বুলেট বের করা যাবে না, প্রাথমিক চিকিৎসা দিতে বলছি উনি। তখন যদি আমার বুলেটটা বের করতো আমি মনে করি যে আমি দেখতে পারতাম, কারণ তখন আমার বুলেটটা দেখা গেছে যে গর্ত হয়ে রয়েছে, বুলেটটা দেখা যায়। আমার আজকে এই চোখ হারাইতে হইতো না। তাহলে আপনার এই চোখ হারানোর পিছনে সরাসরি যদি আমরা দায়ী করি সেক্ষেত্রে শেখ হাসিনা এর প্রধান আসামি। আমাকে সিলিটা করার আধা ঘন্টা পরে, যেমন সন্ধ্যাবেলায় আমাকে বলতেছে কি আপনার নাম কেটে দেওয়া হয়েছে, আপনি বাসায় চলে যান। কিন্তু তখন এই এত গোলাগুলি চলতেছে, আমার বাসায় আসা সম্ভব না। কিন্তু তখন যে আমি আসবো বাসায়, এত দূরের রাস্তা, আমার পক্ষে আসা সম্ভব ছিল না। তাই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তা বেড যেহেতু দিবেন না, আমার বাসায় যাওয়া সম্ভব না, আমি তাহলে একটা কাজ করি নিচে থাকি ফ্লোরে। বলছে না তুমি এখানে থাকতে পারবে না, তুমি বের হও। আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রাসেল ভাই, আপনি তাহলে মানে ফাইনাল আপনার চোখের ট্রিটমেন্টটা কবে থেকে পেলেন? আমি এটা ফাইনাল ট্রিটমেন্ট পাইছি আগস্টের 25 তারিখ হইতে। আমি 25 তারিখ ভর্তি হওয়ার পরে আমার অপারেশন হয় 2 তারিখে অপারেশন করা হয়েছে, 2 সেপ্টেম্বর। হ্যাঁ, কিন্তু এর ভিতরে আমি অনেক কষ্ট পাইছি। কষ্ট বলতে আমার যেমন ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে, লাল হয়ে থাকে, চোখ মেলতে পারি না, চোখে অনেক যন্ত্রণা হইতো। বর্তমানে আপনার চোখের কি অবস্থা? বর্তমানে আমার চোখের অবস্থা, বুলেট বের করার পরেও আমি এই চোখে কিছু দেখি না, কিন্তু বুলেট বের করার আগে আমি ঝাপসা দেখতে পারতাম, যেমন লাইটের আলো কিংবা কেউ হাত লাগাইতেছে আমি বুঝতে পারতাম। কিন্তু এখন আমি এই চোখে কিছুই দেখি না। দিনের বেলা আমি কোনো রকম চলতে পারি, কিন্তু পুরোপুরি যে একা আমি কিছু করব, আগে যেমন আমি গাড়ি চালাইছি, রিক্সা চালাইছিলাম, এখন আমি একটা সাইড কিছুই দেখি না, কিভাবে গাড়ি চালাবো। আচ্ছা, আপনার এখন যে ট্রিটমেন্টটা আপনি নিচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে, এখানে কি আপনার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের? না, এখন বর্তমানে আমি চিকিৎসা ফ্রি পাইতেছি, কিন্তু আমাদের একটা দাবি, ওষুধ কিন্তু আমরা কেউই ঠিক মতন পাইতেছি না। রাসেল ভাই, দৃষ্টিশক্তি হারানোর আগ পর্যন্ত আপনি রিক্সা চালিয়ে নিজের সাংসারিক খরচটা বহন করতেন। আপনার সাংসারিক খরচটা আপনি কিভাবে ব্যয়টা মিটাচ্ছেন? সাংসারিক খরচটা বলতে, আমি যখন আহত হই আমার কাছে কোনো টাকা ছিল না, আমি অনেক জায়গায় ঋণ করছি, আমার এখনো বর্তমানে অনেক ঋণ আছে। আর আগে তো আমি নিজেই ইনকাম করতাম, কিন্তু এখন না করতে পারার কারণে আমার ওয়াইফ আগে কিন্তু বাসায় আসলো আমার ঘরের কাছে, কিন্তু এখন ওনার বাইরে কাজ করে, কারণ আমার 2টা মেয়ে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার একটা খরচ, এই যে এই বাসার ঘর ভাড়া, এগুলি দিতে হয়। তো এগুলি তার কেউ আমাকে ফ্রিতে দিবে না। এই জায়গায় এসে আপনার বর্তমান সরকারের কাছে কি চাওয়া আছে? সরকারের কাছে আমার চাওয়া এটাই, যারা বেশি ক্ষতিগ্রস্ত আছে, চলতে পারতেছে না, ওনাদেরকে যেহেতু দেখা হয় যে ওনারা যেহেতু চলতে পারে, এরকম কিছু যেহেতু করে দেওয়া হয়। আর যাদের হাত গেছে, পাও চলে গেছে, কিংবা অনেকে 2 চোখও চলে গেছে, তো ওনারা মৃত্যুর আগ পর্যন্ত চলতে পারে, এরকম কিছু যেহেতু ওনাদেরকে করে দেওয়া হয়।